সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি এই মুহূর্তে আছি যোশী মঠে। তা আজকে আমি দর্শন করতে যাব ধ্যান বদ্রী। যোশী মঠ ভারত সেবাশ্রম সঙ্গের ঠিক নিচের দিকেই জিপ স্ট্যান্ড। গুরু মহারাজের আশ্রম থেকে বেরোলাম, সামনে নিচেই জিপ স্ট্যান্ড আছে, ওখান থেকে শেয়ার গাড়ি ধরতে হবে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জিপ স্ট্যান্ডে। আমি জিপ স্ট্যান্ডে নেবে এই একটা জিপ পেয়ে গেলাম। এখান থেকে হেলাং যাব, প্রথমে 100 টাকা ভাড়া, তারপরে আবার ওখান থেকে ও গাড়ি ধরে আমাকে এগোতে হবে। চলুন। আপনারা কয়েকজন একসঙ্গে থাকলে এখান থেকেই গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারবেন। गाड़ी जब हम रिजर्व करेगा तो ध्यान बद्री, विद्या बद्री और कल्पेश्वर, ये आप एक किराया कितना पड़ेगा? ये आपको यहाँ पे तीनों बदली करना है तो आपका 2500 रुपये पूरा गाड़ी का बुकिंग पड़ेगा, आपका 2500 रुपीज़। उसके उसमें विद्या बद्री तीनों दिखाएंगे आपको समय मिलेगा आधा घंटा। आपको ध्यान बद्री में दिखाएंगे, वहाँ पे मंदिर नज़दीकी है। उसके बाद आधा 1 घंटा आपका कल्पेश्वर में लगेगा। फिर यहीं पे आपको नीचे वाली रोड पे छोड़ेंगे, ऊपर वाली रोड पे आप आ जाएंगे। वहाँ से पैदल ये बिरद बद्री देख के आप ऊपर वाली रोड पे आएंगे, वहाँ पर अनी मठ में। तो ये बिरद बद्री भी देख के आपको रिटर्न जोशी मठ छोड़ेंगे। आपका 2500 रुपया पूरा गाड़ी का बुकिंग पड़ेगा। ठीक है, थैंक यू। ओके। সকাল 8:30 নাগাদ আমাদের গাড়ি ছাড়ল। এই গাড়িতে হেলাং পৌঁছতে সময় লাগবে প্রায় 30 মিনিট মতো। দূরত্ব 11 কিলোমিটার। যোশী মঠ থেকে বদ্রীনাথ হাইওয়ে ধরে নিচের দিকে নামছে। এই বদ্রীনাথ হাইওয়ে বেশ ধসপ্রবণ রাস্তা। পাশে পাহাড়ে খাড়া দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় কেন এই রাস্তায় এত ধস নামে বর্ষার সময়। তবে প্রশাসন সবসময় প্রস্তুত থাকে যন্ত্র নিয়ে এই রাস্তাকে সচল রাখতে। আমি পাহাড়ি শোভা দেখতে দেখতে এই এখন হেলংয়ে এসে পৌঁছে গেলাম, যে গাড়ি নামিয়ে দিল। এবারে এই যে সামনের রাস্তাটা ঢুকছে ডান দিকে, এই রাস্তা ধরে আমাদেরকে উর্গম যেতে হবে। এই রাস্তার মুখ থেকেই আমাদেরকে আলাদা গাড়ি ধরতে হবে। এই হেলাঙেই কিন্তু 3টে নদীর সঙ্গম। এই ডান দিকে কর্মনাশার এক জলধারা এসছে, যে কর্মনাশা নদী বলা হয়, আর ওইদিকে হচ্ছে কল্পগঙ্গা ওইটা, আর এ হচ্ছে অলকানন্দা। কল্পগঙ্গা, অলকানন্দা এবং কর্মনাশা, এই নদী 3টে একসঙ্গে মিলিত হয়েছে। এই হেলংয়ে আমাকে 1 ঘন্টা মতন সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল গাড়ি পেতে। তাই আপনাদেরকে বলছি, চেষ্টা করবেন এ পথে আপনারা যোশী মঠ থেকেই গাড়ি ভাড়া করে নিয়ে আসতে, না হলে অনেকটা কিন্তু সময় নষ্ট হবে। হেলং থেকে এবারে আবার একটা গাড়ি পেয়ে গেছি। এই হেলং থেকে আমাদের যেতে হবে প্রায় 15 কিলোমিটার পথ। বইতে পড়েছি এই পথের সৌন্দর্য অকল্পনীয়। যেতে যেতে তার সৌন্দর্য কিছুটা আভাস পাচ্ছিলাম এই দৃশ্য দেখে। তবে এই দিকে পাহাড়ের রাস্তা খুবই খারাপ। যেরকম চড়াই রাস্তা, তার সঙ্গে পাহাড় থেকে খসে পড়া ছোট ছোট পাথরের টুকরো সারা রাস্তা জুড়ে ছড়ানো। একদিকে পাহাড়ে খাড়া দেয়াল, অন্যদিকে গভীর খাদ নেমে গেছে। এইরকমই এক রোমাঞ্চকর পথ ধরে এগিয়ে চললাম। আমি প্রথমবারে কিন্তু ধ্যান বদ্রী যাচ্ছি। ধ্যান বদ্রী দর্শন করে তারপরে ওখান থেকে একটুখানি এগিয়ে আছে পঞ্চকেদারের আরেক কেদার হচ্ছে কল্পেশ্বর। কল্পেশ্বর দর্শন করার মতন ইচ্ছা আছে, দেখি মহাদেব যদি ডেকে নেন তাহলে অবশ্যই যাব। কিন্তু এখানকার রাস্তাঘাট খুব ভয়ঙ্কর। সামনে বসেছি, খুব ভয় লাগছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব ভালো, খুবই সুন্দর। যতই ভয়ঙ্কর রাস্তা হোক না কেন, পাহাড়ের প্রতি কটা মোড়ে প্রকৃতি যেন নিজেকে নতুন করে তার সৌন্দর্য মেলে ধরেছে আমাদের চোখের সামনে।
কোনো কোনো জায়গায় দেখলাম নতুন করে রাস্তা বাঁধানো হচ্ছে। যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা যেন ততই খারাপ হচ্ছে। এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কয়েকদিন আগেই এখানে ধস নেমেছিল। পথ চলতে চলতে গাড়ির ছাদের টুকটাক শব্দ হলে অবাক হওয়ার কিছু নেই। ওটা গাড়ির ছাদের ওপরে পাহাড় থেকে গড়িয়ে ছোট পাথর পড়ার শব্দ। জানলাম এটা এখানে স্বাভাবিক ব্যাপার। তবে এই পথে ড্রাইভারদের দক্ষতা আমাকে অবাক করেছে। কত সাবলীলভাবে তারা গাড়ি চালিয়ে পৌঁছে দেয় আমাদের মতন এই যাত্রীদেরকে। চারিদিকে প্রাকৃতিক শোভা আমাকে শুধু কেন, যে কোনো মানুষকে মুগ্ধ করবে। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে কল্পগঙ্গা নদী। যত উপরে উঠছি রাস্তা আরও সরু হচ্ছে। আমি মনে মনে ভগবানকে ডেকে চলেছি। মাঝে একটা জায়গা পড়ল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। গাড়িতে বসে থাকা স্থানীয় মানুষজনরা জানালেন সন্ধ্যের পরে এই রাস্তায় মাঝে মধ্যেই ভাল্লুকের দেখা পাওয়া যায়। তবে দিনের বেলা এই রাস্তা বেশ সুন্দর লাগে এবং নিরাপদও বটে। রাস্তাটা যাই বলুন না কেন বেশ সুন্দর, কিন্তু সেরকম অ্যাডভেঞ্চারাস, ভয়ও করছে মজাও লাগছে। আমিও প্রকৃতিকে খুব উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আমরা প্রায় 3 কিলোমিটার জঙ্গল পথ পেরিয়ে দূর থেকে ছবির মতন সুন্দর উর্গম ভ্যালিকে দেখতে পেলাম। আমরা প্রথমবারে যাচ্ছি পঞ্চকেদারের এক কেদার কল্পেশ্বর দর্শন করতে। হিমালয়ের কোলে অপূর্ব সুন্দর এক উপত্যকা এই উর্গম। জনশ্রুতি আছে নর ও নারায়ণের আরাধনাস্থল মহামুনি উর্বরের তপভূমি এই উর্গম ভ্যালি। ফ্রেমে বাঁধানো ছবির মতন সুন্দর পাহাড়ের গায়ে সব এখানকার ঘরবাড়িগুলো। এই যে শেয়ার গাড়ি আমাদেরকে ছেড়ে দিল, ভাড়া নিল 100 টাকা করে। উর্গম ভ্যালির দেবগ্রামে এসে আমরা নামলাম। এবার এখান থেকে কল্পেশ্বর মহাদেব দর্শনে যাব এই সামনের রাস্তা ধরে। অপূর্ব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ দেখুন, স্বয়ং মহাদেবের বাস এখানে, সুন্দর তো হবেই। পঞ্চকেদারের এক কেদার এই কল্পেশ্বর মহাদেব, কিন্তু আপনারা যে কেউ আসতে পারেন। সরাসরি মন্দিরের কাছ পর্যন্ত গাড়ি চলে যায়। আমরা যেহেতু শেয়ার গাড়িতে এসেছি তাই জন্য কিছুটা আগে নামিয়ে দিয়েছে। আমরা এই রাস্তাটুকু হেঁটে যাব। আমরা এক গাড়িতে বেশ কয়েকজন এসেছি, তার মধ্যে 3 জন কিন্তু কল্পেশ্বর মহাদেবের কাছে যাচ্ছি। এই ভাইয়া এসেছে। আপ কাহা সে? चेन्नई चेन्नई। तमिलनाडु तमिलनाडु। ये तमिलनाडु हाँ मैं उत्तराखंड लोकल इधर का रहने वाला है। जन्म ही हमारा इधर ही हुआ है, तो हम अभी देहरादून में जॉब करता है, तो इधर घूमने के लिए आए हैं आज। तमिलनाडु से রাস্তা ধরে হাঁটছি আর প্রকৃতির এই রূপ দেখে মোহিত হয়ে যাচ্ছি। ওই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু কল্পগঙ্গা। ওই যে দূরে দেখুন, ওপর থেকে একটা লম্বা ঝর্ণা পড়ছে। आप लोग का दर्शन हो गया? हाँ जी, कितना दूर? अब बस थोड़ा ही दूर है, पहुंचने वाले हैं। कहाँ से आप लोग? यहीं से। आपके लोकल ही है? हाँ जी। ঠিক আছে ঠিক আছে। এই রাস্তায় চলতে গিয়ে তাড়াহুড়ো করলে প্রকৃতির এই রূপকে অনুভব করা যাবে না, তাই আমি আস্তে আস্তে এগিয়ে চললাম।
এই পর্যন্ত কল্পেশ্বরের জিপ চলে আসে। আমরা বেশ অনেকটা হেঁটে উঠে এলাম। এখান থেকে আর 300 মিটার দূরে হচ্ছে মন্দির। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, অপূর্ব। দেখুন, অপূর্ব। আরও কিছুটা এগোতেই ঝুলা পুল পড়ল। ওই যে দূরে দেখা যাচ্ছে কল্পেশ্বর মহাদেব মন্দির। চলুন। হাঁটতে হাঁটতে ঝুলাপুল পেরিয়ে বাহাতে সিঁড়িপথ ধরে নেমে এলাম কল্পগঙ্গার কাছে। আহা, কি সুন্দর লাগছে এই কল্পগঙ্গাকে। মনে করা হয় এই কল্পগঙ্গা শিব ঠাকুরের জটা থেকে উৎপত্তি হয়েছে। আমি কল্পগঙ্গার জল একটু মাথায় দিয়ে নিলাম। সামনে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে মহাদেবের কাছে যাওয়া যাবে। দূর থেকে মন্দিরের ঘণ্টার শব্দে মনটা আরো উগ্রীব হয়ে উঠেছিল মহাদেবকে দেখার জন্য। সামনে আরো কিছুটা পথ এগোতে হবে। অবশেষে তার দরজায় এসে পৌঁছলাম। জয় বাবা। এই আমরা পৌঁছে গেছি কল্পেশ্বর মহাদেব মন্দিরের কাছে। পঞ্চকেদারের অন্যতম গুরুত্বপূর্ণ কেদার এবং পঞ্চকেদারের মধ্যে পঞ্চমতম কেদার এই কল্পেশ্বর মহাদেব। নমঃ শিবায়। 2134 মিটার উঁচুতে এই কল্পেশ্বর মহাদেবের মন্দিরে ঢুকতেই প্রথমে নন্দী মহারাজকে দেখতে পেলাম। নমঃ শিবায়। দেখেই বোঝা যাচ্ছিল এই নন্দী মহারাজের মূর্তি বহু প্রাচীন। ডান দিকে পাথরের নিচে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। সামনে পুরনো দুটো ছোট মন্দিরও রয়েছে। বহু কাল থেকেই মুনি ঋষিদের তপভূমি এই কল্পেশ্বর। এমনকি দুর্বাসা মুনিও ধ্যানে বসেছিলেন এই কল্পেশ্বরের কল্পবৃক্ষের নিচে। সামনে চাতাল পেরিয়ে এই গুহা মন্দিরেই মহিষরূপী শিব ঠাকুরের জটা পূজিত হচ্ছে শিলাখণ্ডে। পঞ্চকেদারের এই জায়গাতেই মহাদেবের জটার অধিষ্ঠান রয়েছে, তাই এখানে মহাদেবকে জটেশ্বর মহাদেবও বলা হয়। মানুষের বিশ্বাস এখানকার মহাদেবকে ভক্তি ভরে মনস্কামনা জানালে সেটা পূরণ হবেই, তাই এনাকে অনেকে মনোবাঞ্ছা পূরণের দেবতাও বলে থাকেন। গর্ভমন্দিরে মহাদেবকে জলাভিষেক করে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। দর্শন করে বেরোলাম। ভেতরে খুব ছোট্ট জায়গা, 4 জন কি 5 জন মতন একসঙ্গে ঢোকা যায়। ভেতরে ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই জন্য ভেতরে কোনো ছবি তুললাম না। আর আপনারা জানেন যে আমি ভেতরে গর্ভমন্দিরের ছবি যতটা সম্ভব না দেখানোর চেষ্টা করি। দর্শন করে সত্যি খুব ভালো লাগলো। আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই পঞ্চমতম কেদারে কল্পেশ্বর মহাদেবের কাছে। আসতে কিন্তু শারীরিক কোনো কষ্ট নেই, অনায়াসে চলে আসতে পারেন। আমি বেশ কিছুটা সময় এই স্বর্গীয় পরিবেশে কাটালাম। মনকে শান্ত করে কিছুক্ষণ বসতে পারলে তবেই বোঝা যায় এই জায়গায় কতটা পজিটিভ এনার্জি আছে। স্বয়ং মহাদেবকে আবার আসার প্রার্থনা জানিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ঢুকেই
কিন্তু বাঁ হাতে মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে ডালার দোকান আছে। খুব ভালো লাগলো। এবারে যাই, নিচে নেবে আবার গাড়ি ধরে। এবার শিব দর্শন হলো, এবার নারায়ণ দর্শন। পঞ্চকেদারের মধ্যে একমাত্র কল্পেশ্বর মহাদেব মন্দির সারা বছর খোলা থাকে, তাই সারা বছরই এইখানে মহাদেবের দর্শন পাওয়া যায়। আপনারাও চলে আসতে পারেন, তবে এই পথে বর্ষার সময় না আসাই ভালো। আজকের এই কল্পেশ্বর মহাদেব দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এক একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থভূমি দর্শন করার জন্য। এবারে ঝুলাপুল দিয়ে কল্পগঙ্গাকে পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে চলে এলাম। এরপরে যাব হচ্ছে ধ্যানবর্দী দর্শনে, যেটা উর্গম ভ্যালির থেকে একটু দূরে ওখানটাতে। এখান থেকে হেঁটেই যেতে হবে, চলুন। দূর থেকে উর্গম ভ্যালিকে খুব সুন্দর লাগছে। ইচ্ছা হলে এখানে একটা দুটো দিন অনায়াসেই থাকা যায়। এখানে ভালো মানের হোমস্টে আছে। আমার ইচ্ছা রইল এই উর্গম তপভূমিতে পরবর্তীকালে একটা রাত থাকার। উর্গম ভ্যালির ঠিক একটু ওপর দিকেই হচ্ছে ধ্যানবদ্রী। এই পাশের সরু রাস্তা দিয়ে এখন এগিয়ে চলেছি, চলুন। পাহাড়ের কোলে সুন্দর সুন্দর বাড়িগুলোর পাশ দিয়ে এগিয়ে চললাম একটু উপর দিকে। উর্গমের এই গ্রামটার নাম বারগিন্ডা গ্রাম। এই গ্রামের থেকেই 1.5 কিলোমিটার দূরে রয়েছে ধ্যানবদ্রী মন্দির। দেখলাম এখানকার বেশিরভাগ বাড়িতেই হোমস্টের ব্যবস্থা রয়েছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কিন্তু ধ্যানবদ্রী মন্দিরের একদম গেটের সামনে। ওই যে দেখা যাচ্ছে ধ্যানবদ্রী মন্দির। চলুন ভেতরে প্রবেশ করি। আস্তে আস্তে মন্দির কম্পাউন্ডে ঢুকে পড়লাম। দেখলাম আমরা এই দুজন মানুষ ছাড়া আর কেউ নেই মন্দির চত্বরে। দেখে বোঝাই যায় যে মন্দিরটা খুবই প্রাচীন। মন্দিরের চারপাশের পরিবেশ বলার ভাষা নেই যে কতটা সুন্দর। পাণ্ডব বংশীয় পুরঞ্জয়ের পুত্র উর্বঋষির তপস্যা ক্ষেত্র এটি, তাই এই অঞ্চলের নাম উর্গম। গর্ভমন্দিরের প্রধান দেবতা শ্রী বিষ্ণুদেব এখানে ধ্যান মুদ্রায় রয়েছেন, তাই এই বদ্রীকে বলা হয় ধ্যান বদ্রী। ध्यान बद्री ये नारायण जी है, बीच सेंटर में नारायण जी है, ये ध्यान में है, इसलिए यहाँ का नाम ध्यान बद्री है। आपने दाएं में देखिए आप, ये क्षीर सागर का दर्शन है। शेष संयम में विष्णु भगवान है, चरणों में सेवा करती हुई माँ लक्ष्मी जी है, उनके नाभि से उत्पन्न ब्रह्मा जी है। এছাড়াও উদ্ধবজি এবং ক্ষেত্রপাল ঘণ্টাকর্ণ পূজিত হচ্ছেন। ये इनका मुंह तो पूरब में होता है। हाँ। और ये है यहाँ पे भोले जी विराजमान। हाँ, इनका मुंह पश्चिम को है, इनका मुंह पश्चिम को है। यहाँ पे महादेव जी का मुंह जो है पश्चिम को है। और आइए आपको दर्शन कराते हैं। यहाँ पे हैं भोले जी विराजमान। বহু প্রাচীন এক ছোট্ট মন্দিরে মহাদেব অধিষ্ঠান করছেন। এখানকার মহাদেবকে ধ্যানেশ্বর মহাদেব বলা হয়। महादेव जी কথিত আছে এই মন্দিরের মহাদেবকে আদিগুরু শঙ্করাচার্য পুজো করতেন। পাশেই রয়েছে কুবেরজি ও নন্দী মহারাজ। এরও ঠিক পাশে ছোট্ট মন্দিরে রয়েছে পঞ্চমুখী হনুমান। আমি মন্দিরের চারপাশটা খুব ভালো করে দেখে নিলাম। মন্দিরের সামনে মাটির নিচ থেকে একটা জলধারা আসছে দেখতে পেলাম। আপনাদের এই ধ্যানবদ্রী মন্দির দর্শন কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন তীর্থভূমিতে পৌঁছে যেতে অনেক বেশি উৎসাহী করে। ধ্যানবদ্রী মন্দির দর্শন করে বেরোলাম। এত শান্ত নিরিবিলি, এত সুন্দর না মন্দিরটা, খুব ভালো লাগলো। এখনও কিন্তু দেখে মনে হলো কিছুটা অবহেলায় রয়েছে এই মন্দিরটা। হয়তো অনেকে জানেন না বা খুব কম মানুষ আসেন এই পর্যন্ত, সবাই মেন বদ্রীনাথ মন্দির দর্শন করে ফিরে চলে যান। তবে এখানে কিন্তু আলাদা এক শান্তি পেলাম, খুব ভালো লাগলো।
গ্রামের মধ্যে পাথরের টালি দেওয়া ঘর ও আশপাশের পরিবেশ দেখতে দেখতে উর্গম জিপ স্ট্যান্ডে নেমে এলাম। এখানে কিন্তু দুপুরবেলাতে খাওয়ার জন্য ভাতও পেয়ে যাবেন। ভাইয়া এই থালি কিতনা? 100 रुपया का? ও 100 টাকা। এর মধ্যে আপনি ডাল পাবেন, স্যালাড আর 2 রকমের সবজি। আমি যেহেতু খাবার নিয়ে এসেছিলাম তাই জন্য আমি এখানে বসে খেয়ে নিলাম। ওটা 1 কাপ চা খাবো। চা দিয়ে দিয়েছে, এতটা বড় গ্লাসে করে চা দিয়েছে, 10 টাকা দাম। গরম গরম চাটা খেয়ে শান্তি। এখন বাজে বিকেল 3টে। এখন আমি গাড়ি পেয়ে গেছি, এখান থেকে শেয়ার গাড়ি, একদম ডাইরেক্ট যোশীমঠ যাওয়ার। এখান থেকে ভাড়া হচ্ছে 150 টাকা। এই গাড়ি করে একদম যোশীমঠ। এবারে ফিরে যাওয়ার পালা। বিকেলবেলায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী কেদারনাথের জয়, জয় শ্রী বদ্রী বিশালের জয়।